এখন আমরা শিখবো হচ্ছে বাউন্ডারি কন্ডিশন অন ভেক্টর ই এন্ড ভেক্টর ডি। তাহলে ই ভেক্টর অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং ডি ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই দুইটার জন্য বাউন্ডারি কন্ডিশন কেমন। তাহলে আমরা প্রথমেই দুটি মাধ্যম ধরে নেই। খেয়াল করো, আমি এটাকে 1 নম্বর মাধ্যম বললাম, এই পাশে এটাকে 2 নম্বর মাধ্যম বললাম। ক্লিয়ার? ওকে। তাহলে বাউন্ডারি কন্ডিশন বের করার জন্য আমাদেরকে প্রথমে এরকম একটা চিত্র অঙ্কন করতে হবে। দেখো, আমি মাধ্যম 1 এবং মাধ্যম 2 ধরেছি। আমি তোমরা যে কোনো কিছু ধরতে পারো, যে মাধ্যম 1 যদি পরিবাহী হয়, মাধ্যম 2 মনে করো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, মাধ্যম 2 একটা শূন্য মাধ্যম, মাধ্যম 1 হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম, অথবা মাধ্যম 1 এবং মাধ্যম 2 দুইটাই ডাইইলেকট্রিক মিডিয়াম। সো এটা কোনো ইস্যু না। তাহলে আমি যে কোনো দুটো মাধ্যম ধরলাম। এখন আমরা প্রথমেই বের করব যে ডি এর শর্ত। ডি এর শর্ত ডি এর শর্ত বের করার জন্য আমরা এরকম একটা সিলিন্ডার আকৃতির একটা বক্স অঙ্কন করেছি। আসলে আমরা যতটুকু অঙ্কন করেছি ব্যাপারটা আসলে তত না, এটা খুবই ছোট্ট। জাস্ট এই বাউন্ডারিকে টাচ করে থাকবে, জাস্ট এই বাউন্ডারিকে টাচ করে থাকবে, অল্প একটু উপরে অল্প একটু নিচে। এখন অত ছোট করে অঙ্কন করলে তো আমরা কিছু বুঝতে পারতাম না, তাহলে এই জন্য আমরা এত একটু লম্বা করে অঙ্কন করেছি। যেখানে আমরা বলছি যে এই যে সিলিন্ডারের যে উচ্চতাটা, এই উচ্চতাকে আমরা অগ্রাহ্য করব। কারণ এই সিলিন্ডারটা আসলে এরকম না, সিলিন্ডারটা খুবই ছোট্ট, জাস্ট এই দুইটা মাধ্যমের বাউন্ডারিকে টাচ করে আছে, আর কিছু না। তাহলে ডি এর শর্তটা কেমন হবে? প্রথমে আমরা ধরে নিচ্ছি যে মুক্ত চার্জ ঘনত্ব, ধরি মুক্ত চার্জ ঘনত্ব সিগমা। ওকে, মুক্ত চার্জ ঘনত্ব সিগমা। তাহলে প্রথমেই আমাদের এই এই যে সিলিন্ডার কর্তৃক কতটুকু চার্জ আমাকে আবদ্ধ করা হয়েছে সেটা আমরা দেখি। তাহলে যেহেতু মুক্ত চার্জ ঘনত্ব সিগমা এবং এটা হচ্ছে তলমাত্রিক চার্জ ঘনত্ব, তাহলে এই সিলিন্ডারে মোট চার্জ আছে, এখানে ডি কিউ পরিমাণ চার্জ আছে, ডি কিউ পরিমাণ চার্জ। তো সেই ডি কিউ পরিমাণ চার্জ হবে হচ্ছে কি, প্রত্যেকটা তলে কতটুকু চার্জ আছে, এই তল এবং এই তলে কতটুকু চার্জ আছে। তাহলে বলতে পারি যে সিগমা ডিএস প্লাস, আর এই লম্বালম্বি অংশে কতটুকু চার্জ আছে সেটা হচ্ছে হাফ। এখানে যেহেতু দুইটা মাধ্যম, কাজে আমরা আয়তনিক চার্জ ঘনত্ব দুইটা মাধ্যমের জন্য ধরি এবং সেটাকে গড় করে নিচ্ছি, ইনটু ইনটু ক্ষেত্রফল ডিএস, ইনটু আমি এই সিলিন্ডারের উচ্চতা মনে করলাম যে এই সিলিন্ডার উচ্চতা এইচ, তাহলে এইচ। এবং যেহেতু বললাম, যেহেতু 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 সিলিন্ডারটা খুবই ছোট, সেহেতু যেহেতু সিলিন্ডার খুবই ছোট, কাজেই আমরা কি করতে পারি, এইচটাকে শূন্য ধরতে পারি, অর্থাৎ সিলিন্ডারের উচ্চতাটাকে শূন্য ধরতে পারি। তাহলে সেখান থেকে আমাদের মোট চার্জ ডিকিউ সমান কি আসবে, সিগমা ডিএস। ক্লিয়ার? তাহলে আমাদের সিলিন্ডার কর্তৃক অধিগ্রহণকৃত মোট চার্জ আছে সিগমা ডিএস। এখন আমরা যদি এই সিলিন্ডারের জন্য গসের সূত্র প্রয়োগ করি, তাহলে কি হবে, গসের সূত্র অনুসারে লিখতে পারি সারফেস ইন্টিগ্রাল অফ ডি ডট ডিএস ইকুয়াল টু কি, ডিকিউ। আর আমরা জানি ডিকিউ মানেই হচ্ছে সিগমা ডিএস, সিগমা ডিএস। এখন দেখো, এই যে সারফেস আমার কয়টা আছে, দুইটা সারফেস। এই হচ্ছে আমাদের একটা সারফেস যেটা মাধ্যমে একে আছে, এই হচ্ছে আমার আরেকটা সারফেস সেটা মাধ্যম দুই আছে। তাহলে এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি যে d1 ds1 প্লাস d2 ds2। ক্লিয়ার? যেহেতু সিলিন্ডারের উভয় পৃষ্ঠ একই রকম, আমাকে এখানে আমি ডিএস ধরবো, এখানেও ডিএস ধরবো, কারণ দুই পাশের দুইটা তলের একই ক্ষেত্রফল, সমান সিগমা ডিএস। এখন এই ডিএসটাকে আমরা কি ভেক্টর থেকে মুক্ত করি, স্কেলার আকারে লিখলে দাঁড়াচ্ছে হচ্ছে d1। এখন ডিএস ভেক্টরের একক ভেক্টর কোন দিকে, নিচের তলের জন্য, অর্থাৎ 1 নম্বর মিডিয়ামের জন্য d1 এর জন্য ডিএস ভেক্টরের একক ভেক্টর হচ্ছে ডিএস তল থেকে সোজা নিচের দিকে n1, এটা 1 হলো ডিএস, প্লাস d2 এর জন্য একক ভেক্টর কোন দিকে, তল থেকে বাইরের দিকে, সেটা হচ্ছে এটা 2। ওকে, সিগমা ডিএস। এখন আমরা ডিএস কমন নিয়ে উভয় পাশ থেকে বাদ দিতে পারি। তাহলে কমন নিয়ে বাদ দিলে দাঁড়াচ্ছে d1 এটা 1 প্লাস d2 এটা 2।
ইকুয়াল টু সিগমা। একটু খেয়াল করে দেখো যে n1 একক ইটা 1 একক ভেক্টর এবং ইটা 2 একক ভেক্টর, এই দুটো একক ভেক্টরের মান তো এক, আমরা জানি যে একক ভেক্টরের মান কত 1, এবং এদের দিক দেখো পরস্পর উল্টা, একটা হচ্ছে নিচের দিকে আর একটা হচ্ছে উপরের দিকে। কাজেই ইটা 1 এবং ইটা 2 এই আলাদা দুটি একক ভেক্টরকে আমরা একটা ভেক্টর আকারে যদি লিখি তাহলে এভাবে লেখা যায় যে d1 ইটা 1 মাইনাস d2 ইটা 1 ইকুয়াল টু সিগমা। ক্লিয়ার? এইভাবে কিন্তু লেখা যায়। তাহলে আমি এখান থেকে যদি কমন নেই, কি কমন নেব? ইটা 1, তো d1, এখন d1 এর ভ্যালুটা কেমন? এদের গুণ করলে আসলে আমরা কি পাবো? এদের গুণ করলে আমাদের কি আসবে? ভ্যালু আসবে d1 ভেক্টর মাইনাস d2 ভেক্টর ডট ইটা 1 ইকুয়াল টু সিগমা। আমরা যদি মান আকারে লিখি, কি করব? মান আকারে লিখি। তাহলে d1 হচ্ছে কি 1 নম্বর মিডিয়ামের জন্য, d2 হচ্ছে 2 নম্বর মিডিয়ামের জন্য। তাহলে 1 নম্বর মিডিয়ামের ডিসপ্লেসমেন্ট ভেক্টর, d2 হচ্ছে 2 নম্বর মিডিয়ামের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এটাকে আমরা লিখতে পারি ঠিক এভাবে যে d1 n মাইনাস d2 n ইকুয়াল টু সিগমা। ক্লিয়ার? এভাবে কিন্তু লেখা যায়। বা তোমরা চাইলে অন্যভাবে লিখতে পারো। কিভাবে লিখবা? ইটা 1 কে বাদ দেবো, তাহলে আমরা লিখবো ইটা 2 এর জায়গায় লিখবো হচ্ছে ইটা 2, আর ইটা 1 এর জায়গায় লিখবো হচ্ছে ইটা 2, তখন এর সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ ইটা 1 কে ইটা 2 আকারে লিখলাম। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর এখানে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ d2 আসলো মাইনাস আসলো হচ্ছে d1। এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে d2 মাইনাস d1 ইকুয়াল টু সিগমা। ওকে, দেখো খুবই সিম্পল। তাহলে এখান থেকে আমরা কি কি বুঝতে পারছি যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর d অর্থাৎ সরণ ভেক্টর d মাধ্যম 1 এবং মাধ্যম 2 এ কি বিভিন্ন হবে, এবং এদের পার্থক্যটা হবে হচ্ছে মুক্ত চার্জ ঘনত্বের সমান, মুক্ত চার্জ ঘনত্বের সমান। ঠিক আছে? এখন এখন 1 নম্বর মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, তাহলে 1 নম্বর মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, দেখো মাধ্যম 1 শূন্য মাধ্যম হলে, মাধ্যম 1 যদি শূন্য মাধ্যম হয়, তাহলে শূন্য মাধ্যমের জন্য কি হবে? শূন্য মাধ্যমের জন্য ই হচ্ছে 0। আমরা জানি যে d সমান হচ্ছে এপসাইলন নট ই প্লাস পি। ই 0 মানে হচ্ছে পোলারাইজেশন ভেক্টর 0। তাহলে d সমান কত? 0। তাহলে 1 নম্বর 1 নম্বর মাধ্যমের জন্য d1 n 0। তাহলে আমরা লিখতে পারবো যে d2 n ইকুয়াল টু সিগমা। অর্থাৎ অর্থাৎ কি হচ্ছে যে 1 নম্বর মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর d মাধ্যম 2 এর জন্য কি হবে? শুধুমাত্র মুক্ত চার্জ ঘনত্বের সমান। অর্থাৎ অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। এটাই হচ্ছে আমাদের ডি এর সীমানা শর্ত। ডি এর কি শর্ত? সীমানা শর্ত। এখন আমরা তড়িৎ ক্ষেত্র ই এর সীমানা শর্তটা একটু খেয়াল করব। তাহলে আবার আমরা চিত্রতে চলে যাই। দেখো আমি এ বি সি ডি একটা কি নিয়েছি? এবিসিডি একটা সামান্তরিক, আমি বলতে পারি যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র বা সামান্তরিক হতে পারে, যার আমি বললাম যে এ বি সমান সিডি সমান ডেল এল, আমি ধরে নিচ্ছি যে ক্ষুদ্রতম একটা দৈর্ঘ্য, এবং এডি সমান বিসি, এটা প্রায় জিরো, এটা প্রায় জিরো, এর মান খুবই ক্ষুদ্র, এডি এবং বিসির মান খুবই ক্ষুদ্র, এই জন্য আমি এটাকে অগ্রাহ্য করতে পারি। ওকে, এখন আমরা একটা ইকুয়েশন আগে থেকে জানি যে বিভব, বিভব হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাথে এইভাবে সম্পর্কিত যে তড়িৎ ক্ষেত্রকে আমি যদি ক্ষুদ্রতম ডিএল দিয়ে ডট গুণ করি, তাহলে আমরা কি পাই? বিভবের পরিবর্তন পাই। ওকে, বিভবের পরিবর্তন। তাহলে দুটি আমি যদি দেখি যে দুটি বিন্দুর মধ্যে এই বিভবের পরিবর্তন কেমন, অর্থাৎ যদি আমরা ইন্টিগ্রেশন করি কয়টা বিন্দুর মধ্যে? দুইটা বিন্দুর মধ্যে। তাহলে সেই দুটা বিন্দু হচ্ছে এ থেকে এ।
তাহলে ডিভি সমান কি দাঁড়াবে? দাঁড়াবে ঠিক এরকম যে ভিএ মাইনাস ভিএ দ্যাট ইজ 0। অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে ই ডট ডিএল এর মান কত আসবে? 0 আসবে, অর্থাৎ বিভব থাকবে না, দুটি বিন্দুর মধ্যে কোনো বিভব থাকবে না। এখন আমরা এই কন্ডিশনটাকে আমরা যদি এবিসিডি আয়তক্ষেত্রের জন্য অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি এবিসিডি আয়তক্ষেত্রের জন্য কি লেখা যায়? লেখা যায় হচ্ছে ই ডট ডিএল, আমি এটাকে বললাম হচ্ছে এবি এর জন্য, এবি বাহুর জন্য, প্লাস ই ডট ডিএল, এটাকে আমি লিখলাম হচ্ছে বিসি বাহুর জন্য, প্লাস এটাকে লিখলাম আমি হচ্ছে সিডি বাহুর জন্য, ই ডট ডিএল প্লাস ই ডট ডিএল, এটা হচ্ছে ডিএ বা এডি বাহুর জন্য সমান কি আসবে? 0 আসবে। এবি সমান আমরা কি ধরে নিয়েছি? ডেল এল। এবি সমান ডেল এল। তাহলে আমরা লিখতে পারি এটা কি যে ই ডট ডেল এল, ই ডেল এল। ওকে, এবং মাধ্যম কত? এটা 2 নম্বর মাধ্যম। ওকে, বিসি সমান কি ধরেছি? বিসি সমান হচ্ছে এডি সমান 0, তার মানে এটা 0। তাহলে সিডি ক্ষেত্রে কি ধরবো? যেহেতু এ থেকে বি দিকে আমি প্লাস ডেল এল ধরছি, তাহলে সি থেকে ডি এটা কি মাইনাস ডেল এল ধরতে হবে। দ্যাট ইজ এটা হচ্ছে মাইনাস ই1 ডেল এল। ক্লিয়ার? আর ডি এর সমান 0 সমান 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ই2 মাইনাস ই1, কমন নিলাম আমি, ই2 মাইনাস ই1, এবং এরা কারা? এরা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল পার্ট, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোন পার্ট? এরা ট্যানজেনশিয়াল পার্ট, তার সাথে ডেল এল ইকুয়াল টু 0। তো ডেল এল ওই পাশে চলে গেলে কি হবে? বাদ যাবে, অর্থাৎ ই2t মাইনাস ই1 ইকুয়াল টু 0। এখান থেকে দেখা যাচ্ছে যে ট্যানজেনশিয়াল পার্ট, অর্থাৎ 1 নম্বর মাধ্যমের ট্যানজেনশিয়াল পার্ট এবং 2 নম্বর মাধ্যমের ট্যানজেনশিয়াল পার্ট এরা পরস্পর সমান। তার মানে কি? যে মাধ্যমের পরিবর্তন হইলেও তড়িৎ ক্ষেত্রের তির্যক যে উপাংশগুলো, তির্যক উপাংশের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এরা যেমন থাকে ঠিক তেমনই, মাধ্যম একেও যেমন, মাধ্যম দুইয়েও তেমন। এখন আমরা ধরে নিচ্ছি যে মাধ্যম এক যদি কি হয়, যে এক মাধ্যম শূন্য হলে, অর্থাৎ শূন্য মাধ্যম হলে আমরা কি পাই? যে শূন্য মাধ্যমে ই সমান কত? 0। তার মানে কি ই1 0, ই1 0 হলে আমরা কি পাই? ই2t ইকুয়াল টু 0। অর্থাৎ 1 নম্বর মাধ্যম যদি শূন্য মাধ্যম হয় তাহলে দেখো ট্যানজেনশিয়াল পার্ট, তড়িৎ ক্ষেত্রে ট্যানজেনশিয়াল পার্ট বা তির্যক অংশ কি হবে? শূন্য হবে। সো এইটার শর্ট, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের ট্যানজেনশিয়াল পার্ট কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হচ্ছে। ওকে, তাহলে এখানেই আমার প্রশ্নের উত্তর শেষ। এখানেই আমার প্রশ্নের উত্তর শেষ। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে এইভাবে। প্রশ্ন আসবে কেমন? তাহলে আমরা লিখি যে প্রশ্ন আসবে যে ইও ডি ভেক্টরের সীমানা শর্ত সমূহ লেখো। ইও ডি ভেক্টরের সীমানা শর্ত সমূহ লেখো। তোমাদের এইভাবে এই প্রশ্নটা আসে এবং এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝতে পারোনি অবশ্যই জানাবা। ক্লিয়ার?